নমস্কার আমার প্রিয় দর্শক বন্ধুরা, চলে আসলাম তোমাদের কাছে আজকে দুর্দান্ত দুটো ঘটনা নিয়ে। আজকে আমাদের যে দিদিভাই ঘটনাটা শেয়ার করেন, ওনারই জীবনে দুটো ঘটনা ঘটেছিল। সেই ঘটনা দুটো আজকে তোমাদের সামনে বিস্তারিত তুলে ধরবো। তবে প্রত্যেক দিনের মতো সবাইকে একবার বলে দেবো, তোমরা একটা করে লাইক করে দিও। যারা এখনো পর্যন্ত ভালোবেসে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই করে নিও, পাশে থেকো। তাহলে চলো আর কথা বাড়াবো না, সোজা যাব আজকের দুটো। চলো এবার আমরা ঘটনা দুটো শুনে নিই। আমাদের দিদি ভাইয়ের নাম হচ্ছে রত্না দাস। দিদি ভাইয়ের বাড়ি হচ্ছে হুগলি। দিদি ভাই বলেন যে আমার সাথে দুটো ঘটনা ঘটেছিল, যেই দুটো ঘটনাকে আমি বলতে পারি যে এটা ভূতেরই ঘটনা, এটা অলৌকিক ঘটনা বা দৈবিক হতেই পারে না। কারণ প্রথম ঘটনাটা আমি বলি, সেটা হচ্ছে হুগলিতে আমি একটি বাড়িতে ভাড়া থাকতাম, আজ থেকে 7 সাড়ে 7 বছর আগে। তো যখন আমি সেই বাড়িটায় ভাড়া থাকতাম, ভাড়া থাকাকালীন আমার হাজব্যান্ড যেহেতু উনি বাইরে কাজ করেন, তো চাকরির সূত্রে উনি প্রায় সময়টা বাইরেই থাকতেন। তো অনেক দিন ধরেই বাড়িওয়ালা, যেই বাড়িতে ভাড়া থাকতাম, বাড়িওয়ালা বহুদিন যাবৎ আমাদের বলছেন যে বাড়ির কিছু কাজকর্ম আছে, ঘরটা সারাবেন, উনি রং করবেন, তার জন্য আমাদেরকে অন্য বাড়ি যাবার জন্য উনি অনেক দিন ধরেই বলছেন। কিন্তু আমি একা, আমার তখন মেয়ের বয়স 3.5 বছর। তো আমার মেয়েকে নিয়ে আমি একা একটা বাড়ি থেকে আর একটা বাড়ি যাওয়া, এটা তো একার দ্বারা কখনোই সম্ভব হয় না। কারণ ঘরের অনেক মালপত্র, সেগুলো নিয়ে আমি একার দ্বারাই কিভাবে সামলাবো, তার মধ্যে বাড়ি দেখার একটা ব্যাপার আছে। তো তার জন্য আমি বাড়িওয়ালাকে বলি যে দাদা, আপনি আমাকে 2 মাস হাতে টাইম দেন। উনি আগেও টাইম দিয়েছেন, তারপরও যেহেতু উনি আগেই বললাম আমার হাজবেন্ড বাইরে কাজ করেন, তো কর্মসূত্রে উনি প্রায় বাইরেই থাকেন। তো উনি আসলে পারে আমি ঘর দেখে রাখছি, পছন্দ করে রাখি, উনি আসলে পারে আমরা শিফট করব, কারণ মালপত্র নিয়ে যাওয়ার ব্যাপার আছে। তো সেরকম ভাবে ওই বাড়ির দাদা ভাই বললেন যে ঠিক আছে, কোনো অসুবিধা নেই। ওনারাও দেখছেন আমি একা মহিলা, 3.5 বছরের একটি মেয়েকে নিয়ে একা কিভাবে কি করব। তো ওনারা বললো ঠিক আছে। তো যাক, এত দূর পর্যন্ত সবকিছু ঠিকঠাক ছিল। দেন 2 মাস পর আমার হাজবেন্ড আসে। তো অ্যাকচুয়ালি আমরা ঘরটা শিফট করবো বলেই ও চলে আসে। তো যাই হোক, আমরা ওই বাড়িটা ছেড়ে একটা বাড়িতে যাই। তবে বলে রাখি, যেই বাড়িটায় যাই ওই বাড়িটায় কিন্তু কোনো রকম আদার্স ভাড়া নেই, আর যার বাড়ি সেই মালিকও কিন্তু সেই বাড়িতে থাকে না। বাড়িটা পরিপাটি করে খুব সুন্দর করে গোছানো সাজানো, এমনকি পয় পরিষ্কার। তো সেই বাড়িটা আমাদের ভাড়ার মধ্যে যত টাকার ডিমান্ড ছিল, আমরা সেই টাকার মধ্যে পেয়ে যাই। এক কথায় বলতে গেলে সব দিক থেকে ওকে ছিল। তারপর সেই বাড়িটায় আমি, আমার হাজবেন্ড, আমার 3.5 বছরের মেয়ে নতুন বাড়িতে শিফট করে যাই। তো শিফট করার পর আমার হাজবেন্ড প্রায় 10 দিন মতো বাড়িতে থাকে। তারপর উনি আবারও চলে যান বাইরে কাজে। তো আমার মেয়েকে নিয়ে আমি যেহেতু একা, তার জন্য আমি ওখানে স্থানীয় একটি কাজের বউ খুঁজি, যে অত ছোট বাচ্চা যদি উনি দেখাশোনা করেন, বাড়ির কোনো কাজের জন্য না, মেয়েটাকে শুধু দেখাশোনা করার জন্য আমি একটা কাজের বউ খুঁজি। তো অনেক খোঁজ করে করে একটি বউ আমি পেয়েও যাই। তারপর বউটি নিয়মিত আসতো, তারপরে একটা ভালো সম্পর্ক হয়ে যায়, আমাকে দিদি বলে উনি ডাকতেন। এবার ঘটনাটা শুরু হলো, সেটা হচ্ছে ঠিক ওই বাড়ি যাওয়ার 1 মাস 10 দিন পর একটা অদ্ভুত ঘটনা ঘটলো। সেটা হচ্ছে সকালবেলা ফার্স্ট মর্নিংয়ে আমি ঘুম থেকে উঠি, আর যেই দিদি আমার মেয়েকে দেখাশোনা করতে আসতেন উনি ওই 8টার দিকে আসেন, 8টা সাড়ে 8টার দিকে চলে আসেন। তো আমি সকালবেলা ওই 5:30 6টার সময় প্রত্যেক দিন উঠে যাই। তো সেই দিনকেও আমি নিয়ম ভঙ্গ হয়নি, 5:30 6টার দিকেই উঠে যাই। উঠে আমি ফার্স্ট যখন বাইরের সদর দরজাটা খুললাম, তখন আমি দেখলাম যে দরজার বাইরেটা ঠিক মেঝেতে 3-4টে কাক পড়ে রয়েছে। হ্যাঁ, কাক পড়ে রয়েছে, কাকগুলো কিন্তু মৃত। আমার দেখে হঠাৎ করে বুকের ভিতরে মানে একটা কেমন শুরু হলো, যে ইস, এতগুলো কাক এরকমভাবে আমার বাড়ির উঠোনে পড়ে আছে, আহারে। আর সত্যি কথা বলতে, আমাদের হিন্দু শাস্ত্র মতে এই জিনিসগুলো কিন্তু সংসারের অনেক রকম ক্ষতি, এটা আমরা মানি। তো সেরকমভাবেই আমি বললাম, আহারে, কাকগুলো
ইস মরে গেছে। তো আমি কিন্তু কাকগুলোকে সরাইনি আর বাইরেটা ঝাড় দিইনি, কারণ আমি ভাবলাম যে থাক, আমার শরীরটা দেখে একটা কিরম লাগছে, তার জন্য আমি ভাবলাম থাক, কাজের যে আমার দিদি আছে ওই দিদি আসুক, আসলে পারে দিদিকেই বলবো, দিদি ওগুলোকে নিয়ে গিয়ে ওই রাস্তার ওপাশে ময়লা ফেলার একটা জায়গা রয়েছে, ওখানে একটু ফেলে আসো যাও। তো ওর জন্য আমি আবার বাইরের দরজাটা বন্ধ করে দিয়ে ঘরে চলে যাই। এবার আমি ঘরে গিয়ে ঘরের যাবতীয় কাজ করছি, তখনও মেয়ে ঘুমোচ্ছে। হঠাৎ করে 8টা বাজে, প্রত্যেক দিনের মতো ওই দিদি চলে আসে। তো দিদি আমাকে বলল যে এখনো উঠিনি মামুনি? তো আমি বললাম না না, মামুনি তো ঘুমোচ্ছে। তো দিদিকে বললাম, দিদি বাইরে দেখলে কি অবস্থা? দিদি বলল, হ্যাঁ দেখলাম তো, তুমি ওগুলো ফেলোনি? আমি বললাম, না দিদি তুমি একটুখানি ফেলে দাও না দিদি, কিছু মনে করো না, আমার থেকে শরীরটা খারাপ লাগছিল, ঘুম থেকে উঠেই সদর গেট খুলে ওরকম দেখছি 5-6টা কাক মরে পড়ে আছে, একটা হলে হয়, আমার কিরকম লাগছে, শরীরটা ভালো লাগছে না, মনটাও খারাপ হয়ে যায়, তুমি একটুখানি ওগুলোকে ওই রাস্তার ওপাশে গিয়ে ওই ময়লা ফেলে মাঠে ফেলে এসো। দিদি বলল ঠিক আছে। তো দিদি দেখলাম নিজের মতো নিজে করে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়ে আসি। এবার দিদি কাজকর্ম করে, সারাদিনটা কেটে যায়, দিদি চলে যায়। বিকেলবেলা আমি পুজো টুজো দিয়ে মেয়েকে নিয়ে টিভি দেখছি। হঠাৎ করে আমি একটা জিনিস লক্ষ্য করলাম, সেটা হচ্ছে আমার যে ছোট্ট একটা কিচেন রয়েছে ঘরের মধ্যে, কিচেনের ওখানটা একটা জানালা আছে, যেটা প্রত্যেক ঘরেই থাকে, যেখানে গ্যাস ওভেন থাকে ওখানে একটা জানালা থাকে। তো সেই জানালাটা আমি দেখছি একটা খট 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 করে একটা শব্দ হচ্ছে, মনে হচ্ছে কেউ যেন ভারী কোনো ধারালো জিনিস দিয়ে মানে টোকা দিচ্ছে। আমি অনেকক্ষণ ধরে শুনছি, যেহেতু মেয়েকে আমি কোলে নিয়ে বসে আছি, তার কারণে আমি অ্যাকচুয়ালি উঠে যাচ্ছি না। তারপর আমি ভাবলাম যে না, একবার গিয়ে দেখি। তো আমি অনেকক্ষণ পর বললাম, মামুনি এখানে বসতো, সোফায় ওকে বসিয়ে দিয়ে আমি গিয়ে যখন কিচেনের সামনেটা দাঁড়াই, তখন দেখলাম কিছু একটা বাইরে কাছের জানালার ওপাশটা ডানা ছটকাচ্ছে। তো আমি আস্তে করে ওই জানলাটা দেখলাম খোলা রয়েছে, ওটা অ্যাকচুয়ালিও ভেজানো রয়েছে, পুরো লক করা হয়নি। তো আমি তখন ভাবলাম, আরে ওখানটা কি যেন একটা ডানা ঝাটকাচ্ছে, কিছু কি আছে, একটা ঝটঝট করে শব্দ হচ্ছে, খটখট করে কাছের মধ্যে টোকা লাগছে, কাছের তো জানলাটা পাল্লাটা। তো আমি গিয়ে দেখলাম যে দুটো কাক ওখানে বসে গা চুলকাচ্ছে, আর ওদেরই গায়ের সঙ্গে ওই যে আমার রান্নাঘরে যে জানালাটা টোকা লাগছে, একটা শব্দ হচ্ছে। আমি তখন ভাবলাম, এ বাবা, এই কাক সকালবেলা দেখলাম 4-5টা মরে পড়ে আছে, আবার কাক এত সন্ধেবেলা কাক বসে রয়েছে, তাও জানলার এখানে। তো সত্যি কথা বলতে আমার না ভয় লাগছিল খুব। আমি জানলাটা বন্ধ করে দিয়ে দেখলাম যে আর জানলা টাল্লা খোলা আছে নাকি, ভাবছি যদি ওরা ঘরে ঢুকে যায়। তো সেরকম ভাবে আমি জানলা কপাট সবকিছু বন্ধ করে দিই। বন্ধ করে আমি মেয়েকে নিয়ে আবারও সোফায় বসে টিভি দেখছি। হঠাৎ করে অদ্ভুত দেখছি, আমি যেই ঘরে সোফায় বসে টিভি দেখছি, ওই ঘরের মধ্যে একটা কাক উড়ছে। আমি দেখে মানে এত ভয় পেয়ে যাই, আমি কাকটা কোথা দিয়ে ঢুকলো। তখন ভাবছি ও জানলাটা খোলা ছিল, রান্নাঘরের মনে আগে ঢুকে গেছে, কোথার ঘরের মধ্যে লুকিয়েছিল। এ মা, এতদিন ধরে রয়েছি, 1 মাসের ওপরে, একদিনও তো কোনো সময় এরকম কাক ঠাক ঢুকিনি, এই কাক আবার কোথা থেকে আসলো। তো আমি সাথে সাথে মেয়েকে নিয়ে বেরিয়ে যাই ঘর দিয়ে। আমি কি করে বের করব, আমার না তখন ভয়তে মাথায় কাজ করছে না। আমি বেরিয়ে গিয়ে আমাদের সামনে একটা মুদিখানা দোকান রয়েছে রাস্তায়। তো আমি গিয়ে না ওই রাস্তার দোকানে, মুদিখানার দোকানে গিয়ে আমি বললাম, দাদা আমার না ঘরে কাক ঢুকে গেছে, একটুখানি যাবেন? তো সেই লোকটা আমাকে হেসে বলছে, আরে কাক ঢুকেছে, আপনি ঘরের যে জানলাগুলো আছে খুলে দেন, কাক বেরিয়ে যাবে, আর ঘরের লাইটটা অফ করে দেন, দেখেন কাক বেরিয়ে যাবে। তো আমি বললাম, দাদা গেলে ভালো। তো দাদা বলছে, দেখুন আমার দোকানে কেউ নেই, আমি ছেড়ে কি করে যাব, মুদিখানা দোকান ছেড়ে যাওয়া যায়? তা আমি বললাম ঠিক আছে। তা আমি আবার মেয়েকে নিয়ে আসলাম, এসে মেয়েকে বললাম, মা তুই ঠাকুর ঘরে বস। ওকে আমি ঠাকুর ঘরে বসতে দিয়ে, হ্যাঁ ও ঠাকুর ঘরে খেলা করছে। তো আমি সব লাইটগুলো অফ করে দিই, দিয়ে সব জানলাগুলো না খুলে দিই, দিয়ে সোফার মধ্যে চুপ করে বসে রয়েছি। আমি দেখছি কাকটা, আমি দেখতে পাচ্ছি তখনও হালকা হালকা বাইরে রাস্তার আলোতে আমি দেখতে পাচ্ছি যে কাকটা কিন্তু ঘরের মধ্যে তখনও অনবরত ঘুরছে, পাগলের মতো ঘুরছে কাকটা। আমি তখন বলছি, হ্যাঁ 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 যা যা বেরো, মানে সমানে বসে বসে আস্তে আস্তে বলছি। আমি লক্ষ্য করছি একটা থেকে কাক বাড়লো, দুটো,
দুটো থেকে কাক বাড়লো তিনটে, তিনটে থেকে চারটে, চারটে থেকে পাঁচটা, একটাও কাক যে কোনো জায়গা দিয়ে আসছে আমি কিন্তু দেখতে পাচ্ছি না, ঠিক আছে। আর বাইরে যে রাস্তার লাইট আছে পোস্টে দেওয়া, সেই লাইট আমার ঘরে খুব ভালোভাবে পড়েছে, ভালোভাবে পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে কাকটা, একটা কাক ঘুরতে ঘুরতে একটা থেকে দুটো তিনটে পাঁচটা কাক হলো। আমি তখন না ভাবছি কি চোখে কি ভুল দেখছি, যে কন্টিনিউ ঘুরলে অনেক সময় তাকিয়ে থাকলে মাথা ঘোরে, তো আমি কি ভুল দেখছি যে একটা কাক থেকে পাঁচটা কাক হয়ে গেল, কি হলো। তো সাথে সাথে আমি লাইটটা অন করি, লাইটটা যখন অন করি তখন দেখছি সত্যি পাঁচটা কাক। আমি যে পাঁচটা কাক ঢুকলো কোথা দিয়ে, অদ্ভুতভাবে আমার এতটা ভয় লেগে যায়। আমি সাথে সাথে আমার মেয়েকে আমি ছুটে গিয়ে ওই রান্না মানে ঠাকুর ঘর থেকে ওকে তুলে নিয়ে আমি আবার ঘরের পুরো দরজা খোলা বাইরের ছুটে আমি ওই দোকানে যাই। তো দোকানে গিয়ে দেখলাম যে ওই দাদা ভাই দুজনকে মুদিখানা মাল দিচ্ছে, দুটো বউ রয়েছে পাড়ারই। তো আমি গিয়ে বললাম যে দাদা অদ্ভুতভাবে একটা বিচ্ছিরি কাণ্ড ঘটে গেছে। তো দাদা তখন বলছে কি হয়েছে, তখন যে ভদ্র মহিলা দুটো ছিল দোকানে তখন ওনারা বলছে কি হয়েছে। আমি তখন বললাম আরে দেখুন না সকালবেলা এরকম দেখলাম পাঁচটা কাক মরে পড়ে আছে দোরগোড়া উঠোনের সামনে, তারপরে সন্ধেবেলা দুটো কাক জানলার সামনে ছিল রান্নাঘরের, তারপরে একটা কাক টিভি দেখতে দেখতে দেখলাম ঘরে ঘুরছে, তারপরে সেই কাকটা আবার দেখলাম পাঁচটা হয়ে গেল। তখন ওই ভদ্র মহিলাগুলো বলল যে একটা কথা বলবো। আমি বললাম হ্যাঁ বলুন। বলছে আপনি একটা কাজ করুন, আপনি আমাদের এই দেখুন আজকে তো শনিবার, সেদিন শনিবার ছিল, বলছে আপনি এই সামনে না কালী মন্দির আছে আমাদের পাড়ার মোড়ে, ওই কালী মন্দিরে আপনি যান আপনার মেয়েকে নিয়ে, আপনি গিয়ে ওখান থেকে ব্রাহ্মণ যে আছে তাকে বলুন। আমি তখন বললাম কেন, কাক ঢুকেছে বাড়িতে, আমি কালী মন্দিরে যাব কেন। বলছে আপনি যান না, আপনাকে যেটা বলছি আপনি করুন, যান। তো আমি ছুটতে ছুটতে মেয়েকে নিয়ে দেখলাম পাড়ার মোড়ে কালী মন্দিরে পুজো হচ্ছে, তো সাথে বাড়ির ঠাকুরও আছে। তো আমি গিয়ে ব্রাহ্মণ মশাইকে সবার সামনে চিৎকার করে করে বললাম যে দেখুন না আমার না ঘরে এরকম আমাকে দুজন ওই দোকান থেকে পাঠিয়েছে, আমাদের পাড়ারই মহিলা, কিছু একটা করেন না। তখন সেই পুরোহিত আমার দিকে বড় বড় চোখ করে তাকালো, যে পুজো করছিল, ঘুরে তাকিয়ে আমাকে বললো তুই মন্দিরের ভিতরে এসে বস মেয়েকে নিয়ে। আমি বললাম আমার যে দরজা খোলা, বললো থাক কিছু হবে না তুই বস। তখন আমি ওখানে মন্দিরের ভিতর বসি, যখন আমি বসলাম একে একে পুজো হয়ে যাওয়ার পর ঘন্টাখানিক সময় লাগে, তারপর আমাকে পুরোহিত মশাই বললো যে চল আমি তোর সাথে যাচ্ছি, আর আমি গিয়ে কিছু জল আর কিছু ঠাকুরের ফুল আমি তোর বাড়িতে রেখে আসছি, আর পারলে পারে বাড়িটা তাড়াতাড়ি ছেড়ে দিবি। আমি তখন বললাম কি বলছেন বলেন তো, আমি 1 মাস 10 দিনের উপরেই বাড়িতে রয়েছি, এতদিন তো কিছু হয়নি, আজকে এরকম হচ্ছে, বাড়ি কেন ছেড়ে দেবো, কাক তো ঢুকতেই পারে। তখন বলছে ব্রাহ্মণ মশাই হ্যাঁ কাক তো ঢুকতে পারে, কিন্তু তুই যে বললি একে একে পাঁচটা কাক হয়ে গেল, অ্যাকচুয়ালি তোর ওই বাড়িতে না আগে অনেক রকম কাজ হতো, অনেক কার্য সিদ্ধি ওখানে করা হতো, ওই বাড়িতে তুই টিকতে পারবি না। আমি তখন বললাম কি করব, আমার তো হাজবেন্ড বাইরে থাকে, আমি তো এর জন্য অন্য বাড়ি থেকে 2 মাস হাতে টাইম নিয়ে আসলাম, এখন আমি কি করব, আমার হাজবেন্ড তো আসবেও না। তখন বললো একটু চেষ্টা করে দেখ কি করতে পারিস, তোর ভালোর জন্য বললাম, তুই থাকবি কি বেরিয়ে যাবি সেটা তোর ব্যাপার। তো যাই হোক আমাকে সাথে করে নিয়ে এসে জল ঠাকুরের ফুল ঘরে ছিটিয়ে দিয়ে যায়, দেওয়ার পর সপ্তাহখানিক আমি ভালো ছিলাম। কাজের মাসিটা যে আসে ওনাকেও বললাম, উনি তখন বলল যে আমি তোমাকে বলিনি তোমাদের সাথে কিছু হয়নি বলে, কারণ এর আগেও অনেকে ভাড়া এসছে, এই বাড়িতে কেউ থাকতে পারেনি, কারণ এই বাড়িতে মালিক থাকে না, আর মালিকের যে বউ ছিল সেই বউটা না মানে তন্ত্র মন্ত্র এইসব করতো এই বাড়ির মধ্যে, অনেক মাথার খুলি, মানুষের হাতের হাড়, পায়ের হাড়, বুকের হাড় এখানে পাওয়া গেছিল। তো বউটাকে এখান থেকে সবাই পাড়ার লোক উঠিয়ে দেয়, তো এই বাড়িতে ওদেরকে থাকতে দেয় না, যার জন্য ওরা অনেক দূরে, মালিক যে আছে অনেক দূরে, অনেক দূরে তারা থাকে, আর এই বাড়িটা তারা ভাড়া দিয়ে রেখে দিয়েছে, কিন্তু যারা ভাড়াটিয়া আসে কেউ থাকতে পারে না। আমাদের দিদিভাই বলে যে সোনা বোন বিশ্বাস করবে না, তারপর ওখান থেকে ওই যে মুদিখানা দোকানের যে দাদা ছিল ওই দাদা অনেক সাহায্য করে, না আমাদের জানতো না কোনো পরিচয় ছিল, ওই দাদা পুরো নিজের দায়িত্ব নিয়ে অন্য জায়গায় উনি
ওনার বাড়ির পেছনে একটি ঘর দেখে দেয়, তারপর উনি মালপত্র সব কিছু নিয়ে যেতে সাহায্য করে। তো এইটা ছিল দিদিভাইয়ের প্রথম ঘটনা। দ্বিতীয় ঘটনা বলবো দিদিভাইয়ের সাথে ঘটে, যেটা দার্জিলিংয়ে গিয়ে। দিদিভাই বলে, জানি না কেন এরকম হয়তো অনেকের জীবনেই হয়, তবে আমি জানি না বারবার আমার সাথে এরকম ভৌতিক ঘটনা কেন হয়। আমি আর আমার হাজব্যান্ড আমরা দার্জিলিং গেছিলাম 2017-য়। দিদিভাই বলে, দার্জিলিংয়ে আমরা একটা হোটেল নিই, সেই হোটেলে আমরা দেখলাম মোটামুটি খাবার আমাদের দিয়ে ওই মানে যেই টাকাটা একটা প্যাকেজ ছিল, ওই প্যাকেজের মধ্যে আমাদের সকালে ব্রেকফাস্ট, লাঞ্চ, তারপরে ইভিনিংয়ের একটা স্ন্যাক্স, রাতের হচ্ছে ডিনার, সব কিছু নিয়ে খুব রিজনেবল প্রাইসে একটা হোটেল আমরা পাই প্যাকেজ। তাও কি, সেই হোটেলটার সন্ধান পাই আমারই এক দাদার কাছ থেকে, তবে আমার পিস্তত দাদা। সে আমাকে বলল যে তোরা যখন দার্জিলিং যাচ্ছিস একবার ওই হোটেলে গিয়ে দেখ, কারণ দার্জিলিংয়ে তো যাওয়া যায় কিন্তু ওখানে কিন্তু হোটেলের যে ভাড়াগুলো অনেক কস্টলি পড়ে, তার জন্য বললো ওখানে যা। তো আমরা সেরকম ভাবে সেই দাদার কথা মতো সেই হোটেলে আমরা গিয়ে যোগাযোগ করি। তা হোটেলের রুমটা মোটামুটি গিজার টিজার দিয়ে দেখলাম খুবই মানে রিজনেবল প্রাইসে খাবার দিয়ে গিজার দিয়ে হোটেলটা এত সস্তায় পাওয়া দার্জিলিংয়ের মতো জায়গায় ইম্পসিবল, তো আমরা পাই। তো আমরা সত্যি কথা বলতে ভাবলাম যে মনে মনে দাদাকে ধন্যবাদ দেওয়া দরকার, দাদার জন্য এখান থেকে একটা জ্যাকেট নিয়ে যাব। দাদা আমাদের এত সুন্দর একটা জায়গায় অ্যাড্রেস দিয়ে পাঠিয়েছে। যাই হোক, প্রথম দিনের অভিজ্ঞতায় আসি। আমাদের দিদিভাই, রত্না দিদিভাই বলে, প্রথম দিন তখন কিন্তু আমার মেয়ে হয়নি। প্রথম দিন আমি আমার হাজব্যান্ড একটু বিকালবেলা বাইরে বেরোচ্ছি, আসার পর আমরা বাইরে হালকা পাতলা কিছু খাবার খাই, এসে আমরা হোটেল থেকে আমাদের ইভিনিংয়ের যে স্ন্যাক্স আইটেমটা থাকে, যেটা আমাদের প্যাকেজের মধ্যে, সেইটা দেয়, দুটো সিঙ্গাড়া আর কফি, আমরা সেটাও খাই। খাওয়ার পর আমরা রুমের মধ্যে দুজনে বসে টিভি দেখছি। হঠাৎ করে মানে কি বলবো, সামনে একটা সোফা ছিল, ওই সোফার মধ্যে কিছুই রাখা নেই, হট করে দেখলাম সোফাটা উল্টে গেল। হ্যাঁ, রুমের মধ্যে আমরা সন্ধ্যেবেলা টিভি দেখছি, কটা বাজে তখন আনুমানিক আমাদের রত্না দিদিভাই বলে 7:30 থেকে 8:45। সোফাটা উল্টে গেল, হঠাৎ করে সোফা উল্টে গেল। আমার হাজব্যান্ড বললো, আরে এটা কি হলো, সোফাটা উল্টে গেল কেন? আমার হাজব্যান্ড ভেবেছে সোফাটার হয়তো পায়া কোনোভাবে খুলে গেছে, ভেঙে গেছে। তো আমার হাজব্যান্ড সোফাটাকে আবার দাঁড় করিয়ে দিয়ে বলছি, কি জানি পায়া ঠায়া এরকম ভেঙে ঠেঙে হতে পারে না, একটা পায়া যদি হট করে কাটে সোফা, ভেঙে গেলে পরে হয়তো উল্টে গেছে। দেখলাম না, ঠিক মতো দাঁড়িয়ে গেল। আমার হাজব্যান্ড বললো যে সোফাটা কিভাবে বললো। তা আমি তখন আমার হাজব্যান্ডকে বললাম যে চলো রিসেপশনে একবার জানিয়ে আসি, হতে পারে সোফাটা খারাপ হবে, কারণ অনেক সময় হয়তো তারপর যাবার সময় কিন্তু হোটেলের থেকে আবার টাকা চাইবে যে আপনারা খারাপ করে দিয়েছেন। তো আমার হাজব্যান্ড বললো ঠিক আছে চলো। তো আমরা গিয়ে নিচে জানাই, তো ছেলেগুলো বললো যে ঠিক আছে যান, আমরা কাউকে দিয়ে দেখছি। তো অনেকক্ষণ পর একটি ছেলে আসে, এসে ওই সোফাটাকে জাস্ট তুলে নেড়ে চেড়ে দেখে বললো যে না ঠিকই আছে, হয়তো কোনো কারণে হয়তো পড়ে টরে গেছে, মানে এমন করে কথাটা উড়িয়ে দিল, মনে হলো কিছুই হয়নি, কিছুই হয়নি বলে চলে গেল। তো আমি আমার হাজবেন্ড বসে বসে ওই সোফাটার কথাই ভাবছি, টিভি দেখছি আর ওই সোফাটার দিকেই বারবার তাকাচ্ছি। তো এরকম করতে করতে রাতের বেলা 10টা বাজলো। তো আমার হাজবেন্ড বললো যে নিচে রিসেপশন রয়েছে, বললো চলো রাতের ডিনারটা কমপ্লিট করে আসি। চলে গেলাম। ডিনার কমপ্লিট করে এসে যখন রুমের লকটা খুলি, ও মা, দেখি সোফাটা আবারও পুনরায় উল্টে পড়ে রয়েছে। তখন আমার হাজব্যান্ডকে বললাম ওটা ধরো না, ওটা না ধরে চলো আমরা আবার রিসেপশনে যাব। আমরা সাথে সাথে নামি, নেমে গিয়ে ওই ছেলেটাকে বললাম যে আগে এসেছিল, যে ভাই সোফাটা আবার উল্টে রয়েছে, কি ব্যাপার বলো তো ভাই, সোফাটা উল্টে পড়ে রয়েছে কেন? আর তার পায়া চারটেই ঠিক আছে, তাহলে একটা সোফা কি করে উল্টে যায়? তখন সেই ছেলেটা বলল যে আরে ম্যাডাম, হতে পারে ওখানে রেখেছি, হয়তো মেঝেটা ঠিক নেই ওই রুমের, হতে পারে, এর আগেও এরকম অনেকবার হয়েছে, ওই নিয়ে চাপ নেবেন না, ওরকম হলে আমরা সোফাটা ওখান থেকে সরিয়ে দিচ্ছি। তা তখন আমার হাজব্যান্ড বলল যে না না, সোফাটা সরাতে হবে না, সোফাটা ওখানেই থাক, তুমি একটুখানি সোফাটা দেখে নাও, কারণ হতে পারে সোফাটার ভিতরে কিছু ঢুকে ঢুকে আছে, সেটা নড়াচড়া করে হয়তো তার ভারে পড়ে যায়, হতে পারে না ফুটো টুটো করে কোনো সাপ টাপ ঢুকে থাকতে পারে। তো আমার হাজব্যান্ডের মাথায় এটা আসে বলে। তো সেই ছেলেটা বললো না না ওরকম কিছু হবে না, ঠিক আছে চলুন। সেই মানে ওদের না আসার কোনো ইচ্ছাই নেই, মনে হচ্ছে ওরা আগে থেকেই জানে অনেক কিছু, কোনো ইচ্ছে নেই।
তারপর যাই হোক ছেলেটি এলো, অনেক করে মানে তেলিয়ে তেলিয়ে তেল দিয়ে আনতে হলো। তো ছেলেটা সোফাটা আবার দাঁড় করিয়ে দিল, দিয়ে বলল যে আশা করি আর কিছু হবে না, থাকেন, ওইটা নিয়ে আপনারা চাপ নেবেন না স্যার, অসুবিধা নেই, ঠিক আছে। চলে গেল। রাতের বেলা আমরা টিভি দেখতে দেখতে 1টার দিকে দুজনে ঘুমিয়ে পড়ি। ও মা, রাত যখন 3:15 তখন দেখছি, মানে কি বলবো, কাঠের তো সোফাটা আগেই বললাম, ওই যে রুমের মধ্যে সোফাটা, মানে কেউ যদি কাঠের কোনো চেয়ার মেঝে দিয়ে টানে কিরকম একটা শব্দ হয় না, খ্যাটখ্যাট খ্যাটখ্যাট করে, ঠিক ওরকম ভাবে মনে হচ্ছে কেউ টেনে টেনে মেঝের মধ্যে নিয়ে যাচ্ছে ঘরের মধ্যে। হট করে আমার ঘুম ভাঙে, আমার হাজবেন্ডকে আমি সাথে সাথে ডাকি। আমি বললাম কি কিরকম একটা শব্দ হচ্ছে না? তো আমার হাজবেন্ড তখন উঠে বলছে যে এই রুমের তুমি লাইটটা অন করো তো। আমি বলছি আমি যাব না, কারণ গেটের সামনে তো রুমের লাইটটা, আমার ভয় লাগছে। আমি বলছি আমি যাব না। তো আমার হাজবেন্ড উঠে গিয়ে লাইটটা যখন অন করে তখন দেখলো যে সোফাটা ঠিক আমাদের যে রুমের গেটের একদম ঢুকেই বা সাইডে ছিল। সোফাটা চলে গেছে একদম টিভির সামনে, সোফাটা টিভির সামনে চলে গেছে। তখন আমি বলছি যে তুমি বুঝতে পারছো নিশ্চয়ই রুমের মধ্যে অদ্ভুত কিছু ঘটছে। সোফাটা বারবার পড়ে যাচ্ছিল, সেই সোফাটা কিভাবে নিজে নিজে চলে গেল? আমার হাজবেন্ড বলছে দাঁড়াও আমি এখনই নিচে যাচ্ছি। তো রাত 3টে বাজে, আমাকে নিয়েও নিচে যায়। গিয়ে তো রীতিমতো চিৎকার চেঁচামেচি যে আপনারা কি খেলা পেয়েছেন, এরকম সোফা বারবার পড়ে যাচ্ছে আশা থেকে, এখন সোফা নিজে নিজে চলে বেড়াচ্ছে, কি ব্যাপার সত্যি করে বলুন। এবার যথারীতি চিল্লামিল্লি করতে দেখলাম নিচে দুটো রুম থেকে তারাও ঘুরতে গেছে, বেরিয়ে আসে। তখন তারা বললো কি হয়েছে, তারাও কলকাতা। তখন বললাম যে দেখুন না, আমাদের দোতলায় একটা রুম নিয়েছি, রুমের মধ্যে এসে থেকে এরকম সোফা পড়ে যাচ্ছে, এই হচ্ছে। তখন হোটেলের যারা ছিল ছেলেগুলো, ওরা তখন বলছে দেখুন চিৎকার চেঁচামেচি করবেন না, চলুন আপনাদের এখনই একটা অন্য রুম দিয়ে দিচ্ছি, আপনারা শিফট হয়ে যান। তখন আমার হাজব্যান্ড বলছে রাতে ঘুমাবো না? হ্যাঁ, এখন 3টে 3:45 বাজে, এখন আমি অন্য রুমে যাব? আর এত মালপত্র জিনিস ছিটানো ছাটানো, টাওয়াল সব রাখার যে ড্রেস, সেগুলো বলছে আপনারা তালা মেরে রেখে দিন, চাবিটা রাখেন, সকালবেলা বের করে নেবেন, আপনারা অন্য রুমে চলে যান। ঠিক আছে। তো আমরা অন্য রুম গিয়ে শুয়ে পড়ি, শুধু শুই, আর জিনিসগুলো ওরকমই ছিল ওই ঘরে। আমরা ওই রুমটাকে লক করে চাবিটা আমাদের সাথে রাখি। সকালবেলা উঠে আমরা ওই হোটেলের রুমটা ছেড়ে দিই, সব জিনিসপত্র নিয়ে আমরা বেরিয়ে যাই অন্য রুম নিয়ে। এবার অন্য রুম নেওয়াতে এবার ওই রুমে আমরা ভয় পাচ্ছি। তো আমরা যে রুমটা নতুন নিই, ওই রুমটা বসেছি, গিয়ে টিভি চলছে, দেখছি ঠিকঠাক আছে রুমটা। তো আগে যেরকম হয়েছে একটা ভয় ভয় মনে আছে। তো নতুন রুমে হোটেলের থাকে না, জল ঠল দিতে আসে, কফি দিতে আসে, তো সেরকমই হোটেল বয় একজন আসে। তাকে তখন বললাম যে ভাই একটা কথা জিজ্ঞাসা করবো। তো তখন বলছে যে হ্যাঁ স্যার বলুন। আমার হাজবেন্ড বলছে দেখো আমরা এরকম একটা হোটেলে ছিলাম, ওই রুমটা এই হচ্ছিল, তোমাদের হোটেলের রুমে আবার এরকম কিছু হবে না তো? তখন ছেলেটা বলল যে স্যার বলবেন না তো কাউকে, আমি এখানে অনেক বছর ধরে রয়েছি। আপনাদের কোন রুমটা দিয়েছিল, দোতলার নাম্বারটা বলে, ওই রুম নাম্বার ছিল 777। বলছে আপনাদের রুম নাম্বার 777 দিয়েছিল। তখন আমরা বললাম হ্যাঁ, তুমি কি করে জানলে? বলছে হ্যাঁ, ওই রুমে যে সোফার কথা বলছেন, ওই সোফার মধ্যেই মার্ডার হয়েছিল, ওই সোফার মধ্যে একটা ডেড বডি পাওয়া গেছিল। মানে কেউ ঘুরতে এসেছিল, তো হাজব্যান্ড ওয়াইফ নাম করে, তো তারা হয়তো হাজব্যান্ড ওয়াইফ ছিল না, মার্ডার হয়েছিল আজ থেকে 3 বছর আগে। আর ওই রুমটা কিন্তু ওরা ভাড়া দেয় না। আপনাদের কেন ভাড়া দিল সেটা আমি বলতে পারবো না, তবে আপনি যে সত্যিটা জানলেন ওই হোটেলের ওই রুমের বিষয়, আর প্রতি কটা রুম কিন্তু ভালো, ওই রুমেই কিন্তু এরকম হয়। প্রচুর পর্যটক আপনাদের মতো ওই রুম থেকে আমাদের রুমে এসে এই কথাটা বলেছে। আর আমরা যেহেতু এখানে কাজ করি থাকি, আমরা মোটামুটি জানি। তো তখন আমাদের দিদি ভাই বলে যে আমরা যদি ওই হোটেলের নামে কেস করি, এখানে যেখানে মানে একটা তো সোসাইটি থাকে সব জায়গায়। বললো দেখুন এখানে এসব করে কোনো লাভ নেই, কারণ প্রথম হচ্ছে আপনারা কলকাতা থেকে এসছেন, আপনারা এখানে ঘুরতে এসছেন, এখানে আপনারা কদিন থাকবেন, আর সেই হোটেল স্থানীয়, এখানের স্থানীয় লোক আপনাদের হয়ে কখনোই সাপোর্ট করবে না, এসব করে কোনো লাভ নেই। আর হোটেল কর্তৃপক্ষ যারা আছে সব নিজেরা নিজেদের মধ্যে বন্ধুত্বর সম্পর্ক, তো সব কেউ আপনাকে সাপোর্ট করবে না, সবাই আপনাকে রং
বুঝিয়ে দেবে। তো তার জন্য দরকার নেই, আপনি এখানে থাকেন, ঘুরে ফিরে চলে যান, নেক্সট টাইম থেকে এখানে আর আসবেন না, অথবা কাউকে আর এখানে আসতে দেবেন না। এই কথাটা আমরা শোনা মাত্র ওই হোটেলে থাকি, তারপর ওই হোটেলে জীবনে কোনোদিন যাব না। আর আমাকে যে দাদা বলেছিল সেই দাদাকেও আমি এসে বলি, জ্যাকেট তো দাদার জন্য আনিনি, কারণ যা ভুগতে হয়েছে আমিই জানি। এসে যখন দাদাকে বলি, দাদা তখন বলল যে দেখো, আমরা তো ওই হোটেলেই ছিলাম, এবার 777 যে রুম নাম্বার সেই হোটেলে তো আমরা থাকিনি, এবার কি করে বলবো, এবার কম পয়সা যেহেতু ভাড়া খাবার দাবার, তার জন্য ওই হোটেলে তোমাকে অ্যাড্রেসটা দিয়েছিলাম, কিন্তু সেই হোটেলে যে এরকম ঘটনা ঘটবে সেটা তো জানা ছিল না। তো রত্না দিদিভাইয়ের দুটো ঘটনা জীবনে ভৌতিক ঘটেছিল, দুটোই ঘটনা। দিদিভাই বলে আমার মানে বিশ্বাস হয় না যে এরকম ঘটনা মানুষের সাথে ঘটতে পারে। আমার সাথে ঘটেছে বলে আজকে আমি প্রত্যক্ষ প্রমাণ যে সত্যি ভূত প্রেত জিন যাই বলো না কেন, ভগবানের সাথে সাথে নেগেটিভ যে এন্টিটি থাকে তাদেরও অস্তিত্ব আমাদের পৃথিবীতে আছে। তো আজকের ঘটনাটা আশা করি তোমাদের ভালো লাগলো, ভালো লাগলে একটা করে লাইক করে দেবে, যারা এখনো পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি ভালোবেসে করে নেবে, আর অবশ্যই কিন্তু ঘটনা দুটো কেমন লাগলো কমেন্টসে জানিয়ে দিও। আর যে স্ক্রিনে নাম্বারটি যাচ্ছে সেই দেওয়া নাম্বারে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে হাই লিখে যোগাযোগ করতে পারো। আজকে আসবো, যেতে যেতে আরো একটা কথা বলবো, প্রতি কটা ঘটনার ডিসক্রিপশন বক্সে ইমেল আইডিটা পিন করা থাকে, চাইলে মেল করেও ঘটনা শেয়ার করতে পারো। আজকের মতো টাটা, গুড নাইট।